আজকের ভিডিওর মধ্যে একটা অদ্ভুত স্টকের কথা বলবো এবং একটা শুধু স্টক বলে না, লোভী মানুষগুলোর পরিস্থিতির কথা নিয়ে বলবো এবং লোভী প্রমোটার তার কথা নিয়ে বলবো। একটা গল্প নয়, সত্যি ঘটনা বলবো এবং যে ঘটনার ফল কিন্তু এখনো চলছে। স্বপ্নের যে উড়োজাহাজ আকাশে উঠেছিল, সেই জাহাজ এখন মুখ থুবড়ে চোরা বালিতে পড়েছে, তিল তিল করে ডুবে ডুবে যাচ্ছে এবং এর শেষটা কোথায় হয়তো পুরোটা না ডোবা পর্যন্ত থামবে না, বা কোনো অংশে থামলেও অর্ধেক লস করে বা 10 ভাগের 1 ভাগ টাকা নিয়ে কিছু মানুষ হয়তো শুকনো মুখে বেরিয়ে আসবে, কিন্তু আবারও সেই ভুল করবে। বারংবার যে ভুল আমরা দেখেছি অতীতে, সেই ভুল আবারও চলছে। জানি না শেষ কবে হবে। Promoters hunger meets the investors FOMO. Disaster is only a matter of time. A story not just of numbers but of greed on both sides. আজকে যে কথাটা বলতে চলেছি, আমি শুধু একটা স্টকের কথা নিয়ে বলছি না, আমি মানুষের, বিনিয়োগকারীদের সাইকোলজি নিয়ে কথা বলতে চলেছি। আমি শুধু একটা স্টকের স্ক্যাম নিয়ে কথা বলতে চলেছি না, বারংবার ঠকে যাওয়া অজস্র মানুষের দুঃখ যন্ত্রণা, বারবার ভুল হওয়া, তাদের সমস্ত কিছু বলার কথা বলছি। স্বপ্নের যে উড়ো জাহাজটা আকাশে উড়ছিল, সেটা মুখ থুবড়ে পড়লো বালির, চোরা বালির মধ্যে, এবং সেই চোরা বালিতে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে, তারা তলিয়ে যাচ্ছে এবং সেখান থেকে বেরোনোর কোনো পথ নেই। কারণ লোয়ার সার্কিটের পর লোয়ার সার্কিট, সকলে বিক্রি করার চেষ্টা করছে, কেউ পারছে না। 2000 টাকা, 1800 টাকা, 1700 টাকায়, 1400 টাকায় যে যা সব কিনে রেখেছিল, আজকে 117 টাকায় লোয়ার সার্কিট লেগে রয়েছে। কবে বিক্রি করতে পারবে কেউ জানে না। ফোন করেছিল অনেকে ফোন করে জিজ্ঞেস করেছে, স্যার কি করব, কি করা যায়, উপায় কি রয়েছে, এখান থেকে বেরোবো? কেউ উত্তর দিতে পারিনি, না আমি, না সেবি, না বড় বড় ইনভেস্টার, কেউ না। কারণ আমাদের কাছে কারো উত্তর জানা নেই। আমরা জানি না যে এর থেকে কবে নিষ্কৃতি পাবে। প্রভিডেন্ট ফান্ডের টাকা ধার করে এসছে, এমন একজন রয়েছে যিনি রিটায়ার্ড করেছে, টাকাগুলো রেখেছে মেয়ের বিয়ের জন্য, এবং এই কথা বলেছিল যে 3-4 বছর সময়। সত্যি মানে স্টকটা কিন্তু এত খারাপ ছিল না। মানে আমি যদি বলি স্টকটার কথা নিয়ে, মানে স্টকটা কিন্তু এত খারাপ ছিল না। মানে এমনই একটা সেক্টরের, যেটাকে বলা হয় বার্নিং সেক্টর। তোমরা ইলেকট্রনিক ভেহিকল সেক্টরের নাম শুনেছো, যেটাকে বলা হয় প্রেজেন্ট এন্ড ফিউচার। তোমরা শুনেছো সোলার এনার্জি, ক্লিন এনার্জি, সেই সেক্টরের একটা স্টক, যে স্টকটা সবকিছু মিলিয়ে মিশিয়ে, অথচ এইরকম শুধু একটা নয়, বারংবার বহুবার কিন্তু এই ঘটনা দেখেছি আমরা। আমাদের তোমাদের মনে আছে জানি না, সত্যম কম্পিউটারের কথা মনে আছে কিনা জানি না, বাকরাঙ্গির কথা তো মনে আছে কিনা জানি না, ইয়েস ব্যাংকের কথা মনে আছে কি জানি না, ILFS এর কথা মনে আছে কি জানি না, আর কমের কথা আর কত বলবো। অজস্র অসংখ্য এরকম স্ক্যাম, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। কিন্তু মানুষ তবুও লোভের দাসত্ব গ্রহণ করেছে। প্রমোটার তো অসৎ হতেই পারে, কিন্তু আমরা ঠকবো কেন বারংবার? কেন সাধারণ ফান্ডামেন্টাল গুলো আমরা একটু চেক করে দেখো না? দেখেনি কেউ। আজকের ভিডিওর মধ্যে বলবো একটা গল্প, মানে গল্প বলছি বটে, এটা গল্প না, এটা একটা দীর্ঘশ্বাস, অসংখ্য মানুষের দীর্ঘশ্বাস। লক্ষাধিক মানুষ আজকে পথে বসতে চলেছে লোভের ফলে। আসলে মানে ঘটনাটা এরকম ছিল। এমন স্টকের কথা বলছি যাকে পারফেক্ট মাল্টিব্যাগার বলা যায়। এই সেক্টরের প্রায় 10,000% রিটার্ন দেওয়া কোম্পানি। মানে আমি যদি শুরু থেকে বলার চেষ্টা করি, মানে এরকম ব্যাপার, 20 টাকা দামের যে স্টকটা BSE তে এনলিস্টেড হয়েছিল, সেই স্টকটা আমাদের স্বপ্ন দেখিয়েছিল মানে 2000 টাকায় চলে গেছিল স্টকটা। মানে 10,000%। মানে যদি আরেকটু বলি, মানে তুমি যদি টাকাটা রাখতে, মানে অল্প টাকা রাখতে, ধরো 1 লক্ষ টাকা রাখতে, 90 লক্ষ টাকার বেশি হয়ে যেত। কিংবা ধরো মনে করো যদি কষ্টসৃষ্ট করে কেউ 10 লক্ষ টাকা রাখতো, 4 বছরের মধ্যে সে কিন্তু প্রায় 10 কোটি টাকার কাছাকাছি পেয়ে যেত। কি মনে হয় দেখলে? লোভ, আশা, হয়তো এমন কিছু যার ভরসায় অনেকে বুক বেঁধে তার প্রভিডেন্ট ফান্ডের টাকা, রিটায়ারমেন্টের টাকা রেখেছিল যে এখান থেকে ভালো কিছু করবে। আমাকে বলেনি। একজন ফোন করলো, একজন ভাই ফোন করলো, এবং ফোন করার সময় তখন আমাকে একবার বলেনি যে আমি এখানে রাখছি, যদি জেনে ফেলি। যদি কেউ জেনে ফেলে তাহলে তো মুশকিল। এত খুঁজে বের করেছে একটা এমন ধরনের জেম স্টক, যে স্টকটাকে যদি ইনভেস্ট এখন সে করতে পারে, বহু কোটি টাকা নিয়ে সে বেরোতে পারবে এবং তারপরে সে টাকা দিয়ে বাকি জীবন আনন্দে কাটাতে পারবে। কেউ বা কারা এই সমস্ত মিডিয়া হাইপের মাধ্যমে সে বিগত 4 বছর ধরে অনেক কিছু বলে গেছিল তাদেরকে, তারা শুনেছে এবং সেগুলো শুনেই তারা সেখানে ইনভেস্ট করেছে। স্টকটা কিন্তু এমন জায়গায় চলে গেছিল, দুর্দান্ত রিটার্ন দেওয়ার জায়গায় একটা পর একটা হার্ডেল পার হয়ে গেছিল, এবং একটা সময় দেখা গেছিল যে IREDA এবং PFC থেকে প্রায় 800 কোটি টাকার কাছাকাছি ঋণ নিয়েছিল
এবং সেই ঋণ প্রায় 2 বছর হয়ে গেল চুকাতে পারিনি বলে একরা থেকে তোমরা নাম শুনেছো, এবং ক্রেডিট অর্গানাইজেশন আরেকটা কোম্পানি আছে কেয়ার বলে, তারা ওকে বলেছিল কোম্পানিটাকে ডিগ্রেড করে দিয়েছিল, অর্থাৎ ডিফল্ট অর্থাৎ দেউলিয়া ঘোষণা হতে পারে। সঙ্গে সঙ্গে সেই কোম্পানির মাঝে মাঝে কোম্পানির যারা প্রমোটার তারা দুই ভাই মাঝে মাঝে টিভি স্ক্রিন মিডিয়ার সামনে এসে বারবার তারা কিন্তু চমক দেওয়া শুরু করেছিল, বলেছিল যে মাত্র কয়েকশো কোটি টাকার কোম্পানিটা 7,000 কোটি টাকা কিন্তু অর্ডার পেয়ে গেছে, এবং প্রায় 6,000 6,500 ইভি এই মুহূর্তে অর্ডার দেওয়ার কথা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং পেয়েছে, এবং তার পরিমাণ প্রায় 30,000 কোটি টাকা। অর্থাৎ এই যে একটা চমক দিচ্ছিল, এবং তারাই সেখানে বলেছে যে কোনো চিন্তা করবেন না স্যার, আমি কিন্তু আমরা এটা আমাদের যে অ্যাসেট রয়েছে এত, তার সামান্য একটু বিক্রি করলে কিন্তু আমরা এই সমস্ত যারা রয়েছে তাদের সমস্ত দেনা চুকিয়ে দিতে পারি, এবং সামান্য দেনা আমাদের কাছে এটা। এবং দেখুন আমি কাজ করছি, আমরা 2.75% অর্থাৎ 9 লক্ষ শেয়ার তারা বিক্রি করে দিল, এবং তাদের যে স্টেক তাদের শেয়ার যেগুলো বন্ধক রাখলো 85%, রেখে যে টাকাটা পেয়েছিল, যেটা সবাই মনে করেছিল এটা দিয়ে বোধহয় সমস্ত দেনা চুকাবে, কিন্তু দেখা গেল ঘটনাটা উল্টো হয়ে গেল। মানে তারা সেগুলো দিয়ে ডিএলএফ এর দুর্দান্ত দামি দামি সমস্ত ফ্ল্যাট গুলো কেনা শুরু করে দিল, টাইটানের জুয়েলারি থেকে প্রচুর লক্ষ লক্ষ টাকার গয়না কেনা শুরু করে দিল, বিদেশে ট্রিপ করে এলো, এবং নিজেদের আত্মীয় স্বজনদের লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার করা শুরু করলো, এবং টোটাল পদ্ধতিটা হলো একটা বেআইনি ভাবে, যেটাকে থার্ড পার্টি ফান্ডিং বলা হয় সেইভাবে, অর্থাৎ যার কোনো এক্সাক্ট প্রসেস নেই। মানে আজকে যে আমি গল্পটা বলতে চলেছি, গল্প না, সত্যি ঘটনা, যেটা মানে চরম সত্যি ঘটনা, যদি তোমরা এর থেকে শিখতে পারো তাহলে মনে করবো গোটা ভিডিওটাই কিন্তু কাজের হতে পারে। চলো তোমাদের নিয়ে যাওয়া যাক একটা এমন সময়ের কথার মধ্যে, যে সময়ের দিকে আমাদেরকে যেতে হবে, সেটা হচ্ছে 2012 সালে দুই পাঞ্জাবি ভাই, একজনের নাম হচ্ছে অনমল সিং জার্কি, আরেকজনের নাম হচ্ছে পুনিত সিং জার্কি। দুজনে খুব কর্মঠ ছিল, খুব পরিশ্রমী ভাই, এবং তারা আস্তে আস্তে চিন্তা ভাবনা শুরু করলো যে আমরা যদি একটা ব্যবসা করি কেমন হয়। কিসের ব্যবসা করব? যদি আমরা সোলার সেক্টরের ইপিসি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশনের উপর কিছু কাজকর্ম করি তাহলে কেমন হয় ব্যাপারটা। দুই ভাইয়ের মধ্যে একটা খটকা লাগলো, দুই ভাইয়ের মধ্যে একটা আশার বাণী ফুটে উঠলো, এবং তারা কাজ শুরু করে দিল ঝটপট করে। অর্থাৎ 2012 থেকে 2017 সালের মধ্যে তারা এত পরিশ্রম করলো, এবং সোলার এনার্জির কনসালট্যান্ট হিসেবে তারা কাজ শুরু করে দিল, এবং বিভিন্ন বড় বড় জায়গায় ইনস্টলেশন করতে করতে তাদের কয়েক লক্ষ টাকার যে মূলধন ছিল সেটা কয়েক কোটিতে চলে এলো, অ্যারাউন্ড 6-7 কোটি টাকা। সে সময় তাদের মাথায় এলো ভালো বুদ্ধি। তারা বলল এমন কিছু করা যায় কি যাতে অনেকটা বড় জায়গা জুড়ে কাজ করা যায়, 2-4 কোটি দিয়ে আমাদের কি হবে। কাজ শুরু হয়ে গেল কথা মতো স্টক মার্কেটে এনলিস্ট হওয়াটার জন্য শুরু করে দিল তারা দৌড়াদৌড়ি। সমস্ত রকম কাগজপত্র সব রেডি করা শুরু করলো, ট্রেড লাইসেন্স, এগ্রিমেন্ট পেপার, ল্যান্ড কনস্ট্রাকশনে কাজ, সমস্ত কাগজপত্র সকল মানে যত রকম দরকার ডকুমেন্ট সমস্তগুলো নিয়ে হাজির হয়ে গেল স্টক এক্সচেঞ্জে। সেবির রিপোর্ট গ্রহণ করলো। সেবিও নিশ্চিন্ত ছিল, কারণ সে সময় পর্যন্ত কোথাও কোনো রকম ত্রুটি দেখা যায়নি। সমস্ত কাগজপত্র জমা করার পরে তাদের স্টকটা এনলিস্ট হয়ে গেল একদিন। মনে পড়ে সেই সময়ের কথা, অর্থাৎ খুব বেশি দিন আগের কথা নয়, 20 টাকা দামের যে স্টকটা এনলিস্ট হয়েছিল সেটা 83 টাকাতে কিন্তু প্রথম দেখা গেল, এবং রাতারাতি হু হু করে বাড়তে শুরু করে দিল। তারা পাগল হয়ে গেল টাকার অঙ্ক দেখে। মাত্র 2-4 কোটি থেকে 5,000 কোটিতে তারা কিন্তু জাম্প করে ফেললো বিশাল ভাবে, এবং এই দুরন্ত অগ্রগতি তাদের দুষ্ট বুদ্ধিটাকে বহু গুণ জাগিয়ে তুলল। তারা ভাবতে শুরু করলো অন্যভাবে, কিভাবে নিজেরা সরে গিয়ে সমস্ত টাকাটাকে সাধারণ নিরীহ, অথবা নিরীহ বলবো কেন, লোভী বলাটাই ভালো, লোভী বিনিয়োগকারীদের ঘাড়ে ফেলে দিয়ে পালিয়ে যাওয়া। এর মধ্যে পুনিত হঠাৎ করে আনমোলকে বললো, দেখ ভাই একটা কাজ করা যায়, একটা কাজ করতো, এই যে আমাদের সুযোগটা দিচ্ছে, এবং সঙ্গে সঙ্গে সরকারের একটা সুযোগ পাওয়া যাচ্ছে আইআরডিএ। এই আইআরডিএ কাজ হচ্ছে মানে লোন দেওয়া, রিনিউয়াল সেক্টরে লোন দেওয়া, এবং কম খরচের মধ্যে ব্যাংকে গেলে যেভাবে ছানবিন করো তার থেকে অনেক কমে কিন্তু আইআরডিএ থেকে আমরা অনেক কিছু পেয়ে যেতে পারবো, এবং চটপট কাজ করতে পারবো। তখনও পর্যন্ত কিন্তু জানতো না কত বড় ঘটনাটা ঘটতে চলেছে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে।
স্টক মার্কেট হু হু করে উঠতে শুরু করে দিল, দারুণভাবে বিক্রি শুরু হলো, লোকে স্বপ্ন দেখতে শুরু করলো, সাধারণ মানুষ ভাবলো ভ্যারি রিনিউয়েবল এত গুণ বেড়ে গেছে, কয়েক হাজার % পেয়েছে, সেখানে ঢুকতে পারছি না, এটা এখন কম দামে রয়েছে, এটা সুযোগ রয়েছে এখানে, রিনিউয়েবল সেক্টর ফিউচার, সঙ্গে সঙ্গে সোলার এনার্জি ফিউচার, ইলেকট্রনিক ভেহিকেল ফিউচার, এবং সঙ্গে দেখালো 30,000 ভেহিকলস অর্ডার, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং দেখালো। কে বুঝতে পেরেছে যে এর মধ্যে কোথায় ভুল ত্রুটি থাকবে? কেউ বোঝেনি। 2017 সালে যে কোম্পানিটার সেলস ছিল মাত্র 61 কোটি, 2024 সালে সেই স্টকটা সেল হলো 1200 কোটি। ভাবা যায় না কত গুণ ভাবে বেড়েছে স্টকটা, এবং এইটা দেখাচ্ছিল ফান্ডামেন্টালে যে ভালো জায়গা। এই দেখে কিন্তু সমস্ত কাগজপত্র, যেরকম কাগজের মধ্যে ছিল ডকুমেন্ট, ট্রেড লাইসেন্স এগ্রিমেন্ট, অ্যাসেসমেন্ট পেপার, অর্ডার পেপার, সমস্ত ডকুমেন্ট গুলো নিয়ে কিন্তু আইআরডি এর অফিসে গেল, এবং সেখানে সেবি লেটারও ছিল, স্টক এক্সচেঞ্জের লেটার ছিল, রেজিস্ট্রার পেপার ছিল, অডিটেড ফিনান্সিয়াল রিপোর্ট ছিল, ভ্যালুয়েশন রিপোর্ট ছিল, মেটেরিয়াল কন্ট্রাক্ট রিপোর্ট ছিল, সবকিছু নিয়ে যখন পৌঁছলো সেপ্টেম্বরের 30 তারিখে, সেপ্টেম্বর 30, 2022, আইআরডিএ তাদেরকে প্রায় 71.41 crores দিয়ে দিল। অ্যান্ড 1 ফেব্রুয়ারি 2023 আবার আইআরডি থেকে সেকেন্ড লটে বেশ কিছু পরিমাণ লোন নিল, 3.68 crores। এখানে শেষ নয়, 663.89 কোটি টাকা আইআরডিএ এবং পিএফসি থেকে তুলেছিল, এবং এই টাকাটা তুলে তারা দেখিয়েছিল 6400 ইভি কিনতে চলেছে, যেটা সত্যিকারের কিনেছিল 4000-এর কাছাকাছি। বাকিগুলো কোথায় গেল কোনো উত্তর নেই। শুধু উত্তর নেই বলে না, সেবি যখন ছানবিন শুরু করতে পারলো, তখন অনেক বড় রহস্য কিন্তু বেরিয়ে এলো সামনে। মারাত্মক রহস্যগুলোকে যখন একটা একটা করে তুলে ধরা হলো, তখন কিন্তু ভয়ানক অবস্থা সৃষ্টি হলো। কোম্পানির কি নাম ছিল? জেনসল ইঞ্জিনিয়ারিং ছিল কোম্পানিটার নাম। এই কোম্পানি যখন একরা থেকে তাকে ডিফল্ট করে দিল, তার উত্তরে তারা বলল আমরা সব জোগাড় করেছি, দেখুন লোনগুলো শোধ করছি, এবং শেখ নাম করে ধার দেনা করে সেগুলো নিজেদের খরচ খরচা শুরু করে দিল। সেই সময়ের মধ্যে বেশ কিছু খবর এলো যেখানে বলল এই সমস্ত আইআরডিএ লোনগুলো নিয়ে সেগুলো সব পার্সোনাল খরচ খরচা লাগাচ্ছে। ডিএলএফ এর খুব বিশাল দামি দামি সব ফ্ল্যাট গুলো কেনা শুরু করলো, এবং শুধু সেখানে শেষ নয়, ফরেন ট্রিপ এবং দামি গাড়ি, এবং টাইটান থেকে লক্ষ লক্ষ টাকার জুয়েলার্স, এবং 5 কোটি টাকা তার মায়ের নামে ট্রান্সফার, এবং তাহলে রাউন্ড ট্রিপলিং বলা হয় এটাকে, রাউন্ড ট্রিপলিং করে কিন্তু ফান্ড ট্রান্সফার করা শুরু করলো। অর্থাৎ ডাইরেক্টলি করলো না, কিন্তু ইনডাইরেক্টলি বহু টাকা হস্তান্তরিত করে দিল। এবং সঙ্গে সঙ্গে সেবি থেকে লোক পাঠানো হলো তাদের প্ল্যান্টে খবর নেওয়ার জন্য, প্ল্যান্টের অবস্থা কি। সেখানে চক্ষু চড়ক গাছ যারা গিয়ে দেখেছে তারা স্তম্ভিত হয়ে গেছে, গিয়ে দেখেছে টোটাল জায়গা জুড়ে কয়েক বছরের মধ্যে একটি বিক্রি হওয়ার মতো পজিশনেই ছিল না কোনো, সেখানে প্ল্যান্ট ম্যানুফ্যাকচারিং হয়নি কোনো, সম্পূর্ণ পড়ে রয়েছে বছর পর বছর ধরে, সম্পূর্ণ ফ্রড কেস। সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে ফোন করে দেওয়া হলো, সেই মুহূর্তে সেবি থেকে বলা হলো ইমিডিয়েটলি এই দুই ভাই জাগির ব্রাদার্সের টোটালি তাদেরকে ব্যান করে দেওয়া হলো, তাদেরকে তাদের যে ডাইরেক্টর ছিল কোম্পানির সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হলো, তাদের সমস্ত স্টেক গুলোকে ফ্রিজ করে দেওয়া হলো, এবং শুধু এখানে নয়, কোনো রকম শেয়ার কেনা বেচা কোনো কিছু করতে পারবে না, টোটালি আটকে দেওয়া হলো ওদেরকে দিয়ে। সেবি সঙ্গে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ করে দিল, এবং তার ফলে কিছুটা হলেও স্ক্যামটা থেকে বাঁচলো। কিন্তু প্রশ্ন থেকে গেল অনেকগুলো, প্রশ্ন থেকে গেল বেশ কিছু জায়গাতে। প্রশ্ন থাকলো কি করে এরা এরকম ভাবে পার পেয়ে গেল, কি করে এরা এত অসৎ উপায়। শুধু সেখানে নয়, যেই মুহূর্তে ইকরা বললো যে তোমরা ডি গ্রেডে চলে গেছো, সেই মুহূর্তে তারা কিন্তু স্টক স্প্লিটের অ্যানাউন্সমেন্ট করলো 1:10, মানে একটা তোমার থাকলে 10খানা পাবে। এটাও আরেকটা ফ্রড কেস ছিল। এর মাধ্যমে টোটালি বিনিয়োগকারী যারা রিটেলার তাদের ঘাড়ে সবটা ফেলে দিয়ে বেরিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করেছিল, ওই স্টক স্প্লিটের মাধ্যমে কাজটা করতো। কিন্তু তার ওটা সঙ্গে সঙ্গে সেবি কিন্তু এই স্টক স্প্লিটটাকেও কিন্তু স্থগিতাদেশ দেওয়া হলো। ফলে সবকিছু থেমে গেল, আপাতত রয়ে গেল অনেক বড় কিছু ভয়ের ব্যাপার। সেটা হলো এখানে যারা ইনভেস্টেড হয়েছিল সেই সময়তে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করেছিল, এবং সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু জেনসল এই সোশ্যাল মিডিয়া যারা বড় বড় লোকজন যারা, তারা বহুবার এই পার্টিকুলার স্টকটাকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করেছিল। এবং বলা হয় পরবর্তীকালেও কিন্তু স্টকটাকে রীতিমতো পাম্প অ্যান্ড ডাম্প করা হয়। কথা বলবো, কোম্পানির নাম হচ্ছে উইল রে কোম্পানিটা কিন্তু কৃত্রিম ভাবে এই স্টকটার দাম বাড়িয়ে দিয়েছিল। তার মানে এই স্টকটা একদিকে ধোকা দিয়েছিল যারা লোন দিয়েছে, যারা ইনভেস্টার,
এবং সঙ্গে সঙ্গে ফ্রড ডকুমেন্ট দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়েছিল, এক্সচেঞ্জকে বোকা বানিয়েছিল। এরা রীতিমতো শেয়ার প্রাইসের ম্যানিপুলেশন করেছিল, কৃত্রিমভাবে দাম বাড়িয়ে দিয়ে শেয়ারগুলো সাধারণ জনগণকে দিয়ে দিয়েছিল, তাদেরকে লোভ দেখিয়েছিল এবং সেখানে সবগুলো তারা চটিবাটি বিক্রি করে দিয়ে তারা সমস্ত কিনেছিল। আজকে তাদের হাহাকার পড়ে গেছে এখান থেকে। এই ভয়ানক পরিস্থিতিতে কি করে উদ্ধার পাবে সেই সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু থেকে গেল মনে। শুধু তাই নয়, এর পরবর্তীকালে সেবি যখন আরো ইনভেস্টিগেশন করলো, ফরেন্সিক ইনভেস্টিগেশন করলো, দেখা গেল 7,000 কোটি টাকার যে 30,000 ইলেকট্রনিক ভেহিকলস কেনার কথা ছিল টোটালটাই ফলস। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং খুলে দেখা গেল সেখানে না আছে কবে ডেলিভারি করা হবে এবং কত দামে ডেলিভারি করা হবে, দুটোর কোনোটাই নেই। এই ধরনের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কে বলা হয় নন বাইন্ডিং মুভ, অর্থাৎ এই ধরনের এমওইউ যেগুলো থাকে সেগুলোতে কিন্তু কখনো ধরা যায় না, অথচ এমওইউ গুলো দিয়ে মারাত্মকভাবে ফ্রড করা হয়। আমি যে কথাটা বলতে চলেছি, যে ভয়ের কথাটা, আগামী দিনে আমাদের মধ্যে কিন্তু যে ভয়টা সৃষ্টি হতে পারে সেইগুলো হচ্ছে কিন্তু আরো কিছু স্টক পড়ে রয়েছে। তোমাদের কি মনে হচ্ছে এমন কিছু? আমার যেরকম রীতিমতো সন্দেহ হচ্ছে ওয়ার্ড উইজার্ডের কথায়, আমার কিন্তু মনে হচ্ছে একই রকম ভাবে বহু টাকার তারা কিন্তু ইনভেস্ট করেছে। আমি জানি না, মেবি হতে পারে, না হতে পারে, ভীষণভাবে নজরে রাখো যারা কিনেছো। এমটার টেকনোলজি প্রমোটার এবং অনেক বড় বড় কথা বলছে, কিন্তু আলটিমেটলি তারা নিজেরা সেল করছে। প্রশ্ন চিহ্ন কিন্তু সেখানেও থেকে গেল। এবারে আসবো পরের পার্টটার দিকে, অর্থাৎ আমরা সাবধান হবো কি করে। যদি একবার তোমরা সেই সময় ইনভেস্টাররা দেখতো প্রমোটার হোল্ডিংটা, তাহলে কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যেত। যখনই প্রমোটার বা আস্তে আস্তে বিক্রি করা শুরু করবে এবং সেই স্টেকটা এফআইআই, ডিআইআই বা এইচএনআই কেউ কিনছে না দেখলে সবটা রিটেলের ঘাড়ে পড়ছে, সেই মুহূর্তে সেই স্টক থেকে এক্সিট করে যাওয়াটাই ভালো বলে মনে হয়। 1 নাম্বার পয়েন্ট। নাম্বার 2 মাথায় রাখতে হবে সেটা, যেরকম এইচএনআই, আমি এই স্টকটার ক্ষেত্রেও বলতে পারি, এই স্টকটার ক্ষেত্রে কিন্তু এইচএনআই ঢুকেছিল, আমরা জানি তার নাম। এখানে এইচএনআই বলতে মুকুল আগরওয়াল এখানে এসেছিলেন, কিন্তু 2টো কোয়ার্টারের মধ্যে উনি বুঝে গেছিলেন ভিতরে কোনো একটা ঘাবলা রয়ে গেছে এবং সেকেন্ডে সবটা সেল করে বেরিয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ বোঝার উপায় নেই, কারণ সে বোর্ডে তারা থাকে না। বোর্ডের ভিতরে কি চলছে না চলছে তার খবর আমাদের মতো সাধারণ মানুষের কাছে কিছুই আসে না। তাহলে আমাদের দেখতে গেলে প্রথম ব্যাপার আমরা সেটা দেখে নেবো, এফআইআই ডিআইআই কিনছে কিনা, এফআইআই ডিআই ছাড়া এইচএনআই কিনছে কিনা। যদি এরা কেউ না কেনে, প্রথম ঘটনা এখান থেকে বেরিয়ে যাওয়া। দ্বিতীয় ঘটনা কি দেখবো? দ্বিতীয় ঘটনা যদি ঘন ঘন দেখি অডিটর রেজিগনেশন দিয়ে চলেছে, আমরা সেখানে কিন্তু কিছু গন্ডগোল বুঝে যাব। একে বলা হয় কর্পোরেট গভর্নেন্স। এছাড়া দেখে নেবো কি ফ্রিকুয়েন্ট লিডারশিপ যদি চেঞ্জ হতে থাকে, একজন সিইও ছিল, চেঞ্জ হয়ে আরেকজন এলো, আরেকজনের পর আরেকজন এলো, সেখানেও কিন্তু গন্ডগোল বলে মনে করে নেবো। এই ধরনের ঘটনাগুলো ঘটলে সঙ্গে সঙ্গে কিন্তু এক্সিট করে যাওয়ার চিন্তা ভাবনা করাটাই ভালো। শেষ ব্যাপার, রিলেটেড পার্টি ট্রানজাকশন যদি কিছু হয়ে থাকে, এমন ধরনের কিছু ট্রানজাকশন যেগুলো অতিরিক্ত মাত্রায় হচ্ছে, যেমন এর ক্ষেত্রে সেবি ধরতে পেরেছিল সাংঘাতিকভাবে, সেটি কিন্তু বেশ কিছু রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছিল এবং বের করেছিল একটা ফরেন্সিক ইনভেস্টিগেশন করে, যেখানে আইআরইডিএ থেকে 71.41 কোটি টাকা এবং নিজেদের পকেট থেকে 26 কোটি টাকা, টোটাল 97 কোটি টাকা তারা গো অটো কোম্পানিতে তারা কিন্তু নিবেশ করে ধার করে, সেটা কাগজটা আইআরইডিএ কে পাঠিয়েছিল। অথচ অদ্ভুতভাবে সেই একই দিনে গো অটো থেকে 50 কোটি টাকা কিন্তু ট্রান্সফার হয়ে যায় এবং অদ্ভুতভাবে সেই টাকাটা ক্যাপ ব্রিজ ভেঞ্চারে, এই ক্যাপ ব্রিজ ভেঞ্চারটা কিন্তু এই ব্রাদারদের, মানে এই সিং ব্রাদার যারা রয়েছে এদের কিন্তু নিজেদের কোম্পানি ছিল, সেই কোম্পানিতে কিন্তু ট্রান্সফার হয়ে যায় এবং সেখান থেকে আবার অদ্ভুতভাবে 43 কোটি টাকা ট্রান্সফার হয়ে যায় ডিএলএফ এ গুরুগ্রাম এরিয়াতে। এদের যে ক্যামেলিয়া লাক্সারি যে বিশাল বড় অ্যাপার্টমেন্ট রয়েছে সেইগুলো কিনতে কিন্তু 43 কোটি টাকা লাগে। শুধু তাই না, সেই কোম্পানি থেকে প্রায় 5 কোটি টাকা ডিল হয়েছিল এবং সেটা ওদের মা জসবিন্দর সিং কাউরের অ্যাকাউন্টে যায়। শুধু তাই নয়, ওই লোনের টাকা থেকে 26 লক্ষ টাকার টাইটানে যায়, সেখান থেকে জুয়েলারি ওয়াচ কেনা হয়। শুধু তাই নয়, সেখান থেকে 66,000 ইউএই দিরহাম কেনা হয় ভাবে এবং 50 লক্ষ টাকা ইউনিকর্নে ট্রান্সফার করা হয়, তার নাম হচ্ছে অশ্বিনী গ্রোভার।
তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। বের করা হয় 17 লক্ষ টাকা খরচ করেছিল, সেটা হয়েছে জুয়ে টাইটান জুয়েলারিতে, এবং 3 লক্ষ টাকা মাই ট্রিপে দেওয়া হয়েছিল, মেক মাই ট্রিপে। এইরকম ভাবে কিন্তু প্রচুর ভাবে খরচা করেছিল, এবং এই টোটাল লোনের টাকা না উন্নতি করি এইভাবে খরচা করুন। 6400 ইভি কেনার কথা বলা হয়েছিল, 4704টা ইভি কিনেছিল, বাকি ইভি গুলো কেনেনি। এত বড় ঘটনাটা শেষ কোথায় গিয়ে থেমেছিল জানো? এখনো থামেনি, সেই শেষ কিন্তু দেখা চলছে। অর্থাৎ আমরা এই মুহূর্তে দেখছি শুধু লোয়ার সার্কিট, অর্থাৎ সবাই বিক্রি করার চেষ্টা করছে, লক্ষাধিক ইনভেস্টর ফেসে গেছে এখানে। লোভ মানুষকে কোথায় নিয়ে যায়। এবং আমি দেখেছি যাদেরকে জিজ্ঞেস করে, তারা বলছে যে তাদের পোর্টফোলিওর নর্মালি উচিত যেটা রয়েছে সেটা হচ্ছে পোর্টফোলিওর ম্যাক্স টু ম্যাক্স, আমি যেটা করি 5 to 6% একটা স্টককে রাখা উচিত। যত ভালো সে স্টক হোক না কেন, কখনো 10% রাখাটাও কিন্তু রিস্কের ব্যাপার চলে যায়। সেখানে এক একজন তার 40% 50% এই ধরনের স্টক কিনে রেখে দিয়েছে। একটা 19 লক্ষ টাকার পোর্টফোলিওর মধ্যে একজন 8 লক্ষ টাকার বেশি জেনসল রেখেছে। যদি এটা 4 বছরে যদি 9000% দেয়, আগামী 4 বছরে যদি 5000% দেয়, তাহলে তারা অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে বলে কথা আমার সঙ্গে হয়েছে একজনের। আমি এটা বানিয়ে বলছি না। এই ঘটনাগুলো এইগুলো বারবার করে মানুষকে ঠকিয়ে যাচ্ছে। ইনভেস্টরদের অবস্থা খুব খারাপ। আমি জানি না তোমাদের মধ্যে বা আপনাদের মধ্যে কেউ কিনেছেন কিনা, যদি কিনে থাকেন জানাবেন। এর থেকে বেরোনোর উপায় কেউ জানি না আমরা, কিন্তু কোথায় গিয়ে থামবে সেটাও আমি জানি না। কিন্তু লোভটা জয় করা দরকার ছিল। আমরা প্রথম অংশে দেখে নিলাম কি ঘটনাটা ঘটেছে, দ্বিতীয় অংশে দেখলাম কি কি প্যারামিটার চেক করা উচিত এইগুলোকে আটকানোর জন্য। আশা রাখি আগামী দিনে আপনারা শিখবেন, শিখে নিয়ে এই মার্কেটে ইনভেস্ট করবেন, ধোঁকাবাজির মধ্যে আসবেন না, এই আশা রেখে শেষ করছি।